যারা যোগ্য এবং যারা অযোগ্য তাদের মধ্যে বিভাজন এবং তাদেরকে খুঁজে বার করা কি সত্যি পসিবল, এমন একজন মানুষ এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন যিনি কয়েক বছর আগেও আমাদের এই অনুষ্ঠানে এসেছিলেন এবং বুঝিয়েছিলেন এক্স্যাক্টলি এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি তার মোডাস অপারেন্ডাই কি, কারণ তারাই সবার আগে সেই মোডাস অপারেন্ডি খুঁজে বার করেন। হ্যাঁ, হাইকোর্টের নির্দেশে একটি কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটিটি হলো দি বাগ কমিটি। রিটায়ার্ড জাস্টিস বাগের নেতৃত্বে সেই কমিটিটি হয়েছিল এবং সেই কমিটি তাদের ইনভেস্টিগেশনের রিপোর্ট জমা দেয় হাইকোর্টে, যার ভিত্তিতে রায়টি হয়। এবং সেই কমিটির সদস্য হলেন অ্যাডভোকেট অরুণাভ ব্যানার্জি। তিনি আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি রয়েছেন কলকাতা থেকে। অরুণাভ বাবু, অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে আজ আসার জন্য, জয়েন করার জন্য। এবং আপনি নিশ্চয়ই পুরো বিষয়টা নিয়ে নিজেও মর্মাহত যে জায়গায় দাঁড়িয়ে আছে আজকে এই হাজার হাজার টিচার, যারা আমরা যেটা বলছি তারা সমাজ গড়ার কাজটি করেন, আজকে তারা পথে নেমে এসেছেন। তাদের নিজের লাইভলিহুড নিয়ে, জীবিকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এবং মুখ্যমন্ত্রীর আমি বক্তব্যটাও শোনাবো, কুইকলি শুনিয়ে তারপর আপনার কাছে আসবো। সেখানে তিনি বলছেন যে তিনি কিছুতেই চাকরি যেতে দেবেন না, কিন্তু মূল প্রশ্ন যেটা সুপ্রিম কোর্টের যে অর্ডারটা আমার হাতে আছে সেখানে সুপ্রিম কোর্ট বলছে যে কোনো রকম ভাবেই ডিস্টিংশন করা গেল না যারা টেন্টেড অ্যান্ড আনটেন্টেড। সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি কি এটা ডিস্টিংশন করা সম্ভব? কারণ আপনি প্রথম এই ইনভেস্টিগেশনটা করেন। এই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি, আরেকটু সময় আমাকে দেবেন, মার্জনা করবেন। কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই বিষয়টা নিয়ে কি বললেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শোনাবো। একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন। মনে রাখবেন, আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। আমি কোর্টকে বলছি না, এটা কোর্টের দোষ নয়, দোষ তো সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে। বাট আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। যোগ্য প্রার্থীদের চাকরি কেড়ে নিতে দেবেন না বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের এক্সিকিউটিভ হেড, তিনি মুখ্যমন্ত্রী। কিন্তু অ্যাডভোকেট ব্যানার্জি, আপনার কাছে সবার আগে এই প্রশ্নটা একটু দর্শকদেরকে বোঝান। এই যে তদন্ত আপনারা ইনিশিয়ালি করেছিলেন এবং বাগ কমিটির রিপোর্ট জমা পড়েছিল, যার ভিত্তিতে কিন্তু অত বড় একটা জাজমেন্ট কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এসেছে, যেটা পরবর্তীকালে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করলো। এই টেন্টেড আর নন টেন্টেড ক্যান্ডিডেটদের ফারাক বা ডিস্টিংশন কি করা সম্ভব? ইনভেস্টিগেশন করি তখন কিন্তু প্র্যাকটিক্যালি আপনার কাছে বলছি, সেটা হলো এত কিন্তু পরিস্থিতি তখন আসেনি। ফার্স্ট যখন মামলাটা হয়, মামলাটা হয়েছিল কিছু প্যানেলের থেকে চাকরি দেওয়া হয়েছিল আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল। তার মানে প্যানেলের লাইফ শেষ হয়ে গেছে, তারপরে কিছু লোককে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। সেইটা কিন্তু কোর্টে ফার্স্ট টাইম চ্যালেঞ্জ হয়। আমাদেরও যখন কোর্ট ডিরেকশন দিল যে তোমরা এটা ফ্রেম আপ করো, যে হু আর বিহাইন্ড দিস, তো সেটা ফ্রেম আপ করার জন্য একটাই স্টেটমেন্ট এলো, সেটা হলো কারা কারা প্যানেল এক্সপায়ারি পরে চাকরি পেয়েছে। ফাইন, আমরা দেখলাম, আমরা তো অলরেডি ইয়ারমার্ক করেছি যে অ্যারাউন্ড 1100 ক্যান্ডিডেটস, যে আমরা নোট ডাউন করেছি, দে আর অল টেন্টেড ক্যান্ডিডেটস ইন দ্য সেন্স যে এরা সবাই আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল চাকরি পেয়েছে, তখন প্যানেলের লাইফই নেই, সেই সময় চাকরি পেয়েছে। কিভাবে পেয়েছে? 2016 কেউ কেউ বলছে আমি প্রচন্ড কাঁদলাম তাই আমার চাকরি হল। হ্যাঁ, একই প্যানেল, তার লাইফ অলরেডি এক্সপায়ার করে গেছে 2019-এ। 2016 প্যানেল 2019-এ তার লাইফ এক্সপায়ার করে গেছে আফটার অ্যাপ্রুভাল। কোনো কোর্ট থেকে এক্সটেনশন নেই। সাবসিকুয়েন্টলি সেখানে সবাইকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো। সেটা মানে একজনকে অন টেলিফোন করে জানানো হলো তোমরা অ্যাপয়েন্টমেন্ট পাবে, তোমরা চলে এসো। কোনো সার্ভারে ডাউনলোড নেই, কিছু নেই। এই সাবসিকুয়েন্টলি এদের সমস্ত হলো।
কিন্তু আমরা যখন অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশনটা করি তখন দেখি এই ডিউরিং দ্য লাইফ টাইম অফ দ্য প্যানেল এখানে অনেক বেশি ইলিগ্যালিটি বা ইরেগুলারিটি হয়ে গেছে। ইনফ্যাক্ট ওটা আমরা আমাদের রিপোর্টেও আমরা জট ডাউন করেছি, কিন্তু যেহেতু আমাদের কোর্টের আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল হিসেবে ইন্ডিকেট করতে বলা হয়েছিল, আমরা ওইটুকু ইন্ডিকেট করেছি। কিন্তু সাবসিকুয়েন্টলি দেখুন, যদি আফটার এই রিপোর্টই তো সিবিআই এর কাছে গেছে, তারপরে সাবসিকুয়েন্ট আরো চেক আপ যেগুলো হয়েছে সেগুলো এই সিবিআই কনসার্নডই কিন্তু 6000-এর ওপর ক্যান্ডিডেট যারা টেন্টেড বলে ইয়ামার্ক করা হচ্ছে, তাহলে যদি 6000 বা 6500 ক্যান্ডিডেটকে বলা হয় তারা টেন্টেড, তাহলে নিশ্চয়ই আরো কিছু লোক আছে, সেটা নিশ্চয়ই লোকেট করা যেত। যদি অতটাও করা যায় নিশ্চয়ই বাকিটাও করা যাবে, কিন্তু তার জন্য একটা সদিচ্ছা তো থাকতে হবে, তবে তো তার মানে ইয়ারমার্কটা করা হবে। সেটা অ্যাকচুয়ালি করা হলো না। আমি একবারও বলছি না এই 26,000-এর ক্যান্ডিডেট সবাই মানে এইভাবে চাকরি পেয়েছে, কোনো অনৈতিক রাস্তায় চাকরি পেয়েছে, এটা হতে পারে না, এটা হয় না। কিন্তু তার মধ্যে যদি আপনি সদিচ্ছা প্রকাশ না করেন, আপনি যদি ইচ্ছেই প্রকাশ না করেন, বারবার সুপ্রিম কোর্ট থেকে বলা হচ্ছে তোমরা ইয়ারমার্ক করো, তোমরা ফিগারটা বলো, কিন্তু রিপিটেডলি ডিফারেন্ট ফিগার আসছে। কখন বলছে 5,000, কখনো বলছে কেউ 10,000, কখনো বলছে 8,000। এরকম ভাবে তো হতে পারে না। সদিচ্ছা না থাকে এই দায়টা কার? এই দায় মানে এই ইয়ারমার্ক করার এটা সিবিআই তদন্ত করছে, অবভিয়াস সিবিআই তদন্ত করছে, কিন্তু এই মুহূর্তে তাহলে দায়মারটা কার? সিবিআই না এসএসসি? সিবিআই তদন্ত করছে, কিন্তু আলটিমেটলি চাকরি দিয়েছে তো এসএসসি আর গভর্নমেন্ট, এর বাইরে তো কেউ দিচ্ছে না। গভর্নমেন্ট আর এসএসসির বাইরে তো কেউ দিচ্ছে না। তারাই তো ইয়ারমার্ক করছে যে এতগুলো ক্যান্ডিডেট আমরা অবৈধভাবে দিয়েছি, একবারে একটাও দিইনি এরকম তো কেউ বলতে পারছে না। যেটা রেস্ট্রিক্ট করা হচ্ছে কিছু ভুল হচ্ছে, কিছু ভুল এটা নয়, এটা অনেক ভুল। কিন্তু 6,000 6,500 অ্যাপয়েন্টমেন্ট যদি এইভাবে হয়ে যায়, কিন্তু এখানেই তো সংখ্যাটা থেমে থাকছে না, তার মানে এই সংখ্যাটা আরো বেশি। তো সেই সংখ্যাটা যদি স্পেসিফাই করা যেত বা স্পেসিফাই করা হতো, তাহলে এই পরিস্থিতি কিন্তু আজকে একরু করতো না। এটা সত্যিই দুর্ভাগ্যজনক। মানে একটা 26,000 অবধি তো থাকছে না, এর পেছনে পুরো পরিবার থাকে। একটা মধ্যবিত্ত পরিবারে একজনের রোজগারই মোটামুটি 3-4 জন চালান, সেটা তো অবভিয়াসলি এতগুলো লোক তো তার অ্যাডভোকেট ব্যানার্জি, এই আমার হাতে এই মুহূর্তে যে অর্ডারের কপিটা রয়েছে সুপ্রিম কোর্টের, গত কয়েকদিন আগের যে অর্ডারের কপি, সেখানে কয়েকটা জিনিস সুপ্রিম কোর্ট এই অর্ডারের কপিতে 28 নম্বর পয়েন্টে আমি দেখতে পাচ্ছি, সেখানে স্পষ্ট 26 নম্বর পয়েন্টে লেখা রয়েছে, thus excluding 239 candidates who fall under both OMR mismatch and other irregularities, West Bengal School Service acknowledges that 6,276 illegal appointments were made. West Bengal School Service Commission সুপ্রিম কোর্টের কাছে তারা অ্যাকসেপ্ট করেছেন 6,276টা ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তারা সুপ্রিম কোর্টকে এটাও অ্যাকসেপ্ট করেছেন WBSSC has been candid enough to admit, যেটা আপনারা সবার আগে খুঁজে বার করেছিলেন, র্যাঙ্ক জাম্পিং, আউট অফ প্যানেল অ্যাপয়েন্টমেন্ট, যেটা আপনি এক্ষুনি বললেন, ম্যানিপুলেশন অফ OMR শিট।